2027-এর বাজেটটা বাস্তবসম্মত, ভারসাম্যমূলক এবং টেকসই রাজস্ব কাঠামো, এরকম একটা কাঠামোটা তৈরি করতে হবে যাতে কিনা বাজেটের লক্ষ্যমাত্রাগুলি বাস্তবসম্মত হয়। হরমুজ প্রণালী দিয়ে প্রায় 20% বৈশ্বিক তেল পরিবহন হয়। তো এইরকম আরও যদি উত্তেজনা বাড়তে থাকে এবং চলমান থাকে তাহলে তো তেল এবং গ্যাসের দাম বাড়বে, জাহাজ চলে বিঘ্ন ঘটতে পারে। বাংলাদেশের জন্য সম্ভাব্য ঝুঁকি, বাংলাদেশ যেহেতু জ্বালানি আমদানির উপর নির্ভরশীল এবং আমদানির উৎস সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান ইত্যাদি দেশ, যার ফলে এখানে আমদানি ব্যয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, আশঙ্কা রয়েছে। এই নতুন সরকার তারা এই ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করার উদ্যোগ নিয়েছে। ইনফ্যাক্ট আজকে থেকেই এটা শুরু হচ্ছে এবং উপকার 40,000 পরিবার শুরুর দিকে মাসিক 2,500 টাকা করে পাবে এবং পরিকল্পনা অনুযায়ী প্রতি মাসে 10,000 নতুন পরিবার যুক্ত হবে। তো এই কর্মসূচিটার আপনারা অলরেডি জানেন যে আর্থিক সহায়তা সরাসরি পরিবারের মা কিংবা নারী প্রধানের কাছে প্রদান করা হবে এবং অর্থ প্রদান করা হবে মোবাইল ব্যাংকিং বা ব্যাংক হিসাবের মাধ্যমে। এটা অবশ্যই একদিকে মানুষের একটা আর্থিক সক্ষমতা দিবে এবং একটা সহায়তা হিসাবে কাজ করবে, বিশেষ করে এখন বর্তমানে উচ্চ মূল্যের স্ফীতির প্রেক্ষিতে, এবং তাছাড়া এটা নারীর ক্ষমতায়নেও সহায়ক হবে। এবং এই ফ্যামিলি কার্ডের যে পাইলট কর্মসূচি, এটার মোট বাজেট 38 কোটি 7 লাখ টাকা। এর মধ্যে 66% বা প্রায় 25 কোটি টাকা নগদ সহায়তা হিসেবে দেওয়া হবে এবং এটার উৎস হবে অর্থ মন্ত্রণালয়ের ব্লক বরাদ্দ। প্রকৃত উপকারভোগী খুঁজে বের করা, সেটার কিন্তু একটা ডিজিটাল ডেটাবেস এবং উন্নত পর্যবেক্ষণ ব্যবস্থাটা করতে হবে। তা না হলে আসলে এই অর্থের অপচয় হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র এআরটি এবং 2027 অর্থ বছরের বাজেটের দিকে তাকাই, সেখানে কি ধরনের প্রভাব ফেলতে পারে। শুল্ক উদারীকরণের কথা বলা হয়েছে, যে শুল্ক উদারীকরণ অর্থাৎ শুল্কমুক্ত প্রবেশাধিকার, যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত অধিকাংশ পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়া হবে। আপনারা জানেন যে প্রায় 4,500 পণ্যে তাৎক্ষণিকভাবে এবং পরবর্তীতে 2,210টি পণ্যে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে শুল্কগুলি প্রত্যাহার করতে হবে। 2025 সালে যুক্তরাষ্ট্র থেকে আমদানির উপর শুল্ক বাবদ রাজস্ব ছিল বাংলাদেশের $108.3 মিলিয়ন কিংবা 1,327 কোটি টাকা। সুতরাং আমদানি কাঠামো যদি পরিবর্তন হয়, শুল্ক উদারীকরণ হলে এই পরিমাণ রাজস্ব হারানোর ঝুঁকি রয়েছে। এবং তাছাড়া WTO সংক্রান্ত বিভিন্ন সম্ভাব্য ঝুঁকি রয়েছে। সেটা হচ্ছে যে ঝুঁকিটা হচ্ছে যে এই যে চুক্তিটা হয়েছে, এটা যুক্তরাষ্ট্রকে একতরফাভাবে শুল্কমুক্ত বাজার সুবিধা দেওয়া হয়েছে এবং যেটা কিনা WTO এর একটা ক্লজ আছে যে মোস্ট ফেভার্ড নেশন, এই নীতির যে একটা দেশকে যে সুবিধাটা দেওয়া হবে, সকল দেশকে, WTO সদস্যভুক্ত সকল দেশকে সেই সুবিধাটা দিতে হবে। 2027 অর্থ বছর এর বাজেটটা এমন একটা সময়ে প্রণীত হচ্ছে যখন কিনা বাংলাদেশের অর্থনীতি চ্যালেঞ্জের মুখোমুখি, বহুমুখী চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। এটা অভ্যন্তরীণ চ্যালেঞ্জ এবং বাহ্যিক চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে সুনির্দিষ্ট এবং কৌশলগত নীতিগত পদক্ষেপ গ্রহণ করাটা অত্যন্ত প্রয়োজন। নীতি নির্ধারকদের জন্য প্রধান অগ্রাধিকার এখন হওয়া উচিত সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা এবং এর জন্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব শৃঙ্খলা বজায় রাখা, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে লক্ষ্যভিত্তিক সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হবে। এবং বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে বাজেট প্রণয়নের সময় দরিদ্র, প্রান্তিক এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করা এবং অর্থনৈতিক পুনরুদ্ধারকে ত্বরান্বিত করার বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে। 2027 সালের বাজেটটি নবনির্বাচিত বিএনপি সরকারের প্রথম বাজেট। সেই জন্য এটা সরকারের জন্য একটা গুরুত্বপূর্ণ সুযোগ, যার মাধ্যমে তারা তাদের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের সূচনা করতে পারে এবং রাজস্ব ব্যবস্থাপনা এবং সরকারি ব্যয়ের দক্ষতার ক্ষেত্রে কার্যকর একটা নেতৃত্ব প্রদর্শন করতে পারে। তবে এসব অঙ্গীকার বাস্তবায়নের জন্য সরকারকে একটা বিশ্বাসযোগ্য এবং সুসংগঠিত একটা রাজস্ব কাঠামো প্রণয়ন করতে হবে।